ভাবুন তো, এমন একটি দেশ যেই দেশটি তার প্রয়োজনীয় খাদ্যপণ্যের 90% এবং প্রায় শতভাগ ডেইরি পণ্য বিদেশ থেকে আমদানি করে, এবং সেই দেশটি যদি কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে চারদিক থেকে ব্লক হয়ে পড়ে, তাহলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে? হ্যাঁ, 2017 সালে ঠিক এমনটাই হয়েছিল মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু বিশ্বের অন্যতম শীর্ষ মাথাপিছু আয়ের দেশ কাতারের সাথে। 2017 সালের 6 জুন সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, ইয়েমেন সহ বেশ কয়েকটি দেশ নানা অযৌক্তিক কারণ দেখিয়ে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে শুধু পণ্য সাপ্লাই বন্ধ করেনি, বরং স্থল, নৌ ও আকাশপথেও অবরুদ্ধ করে ফেলে। এমনকি নিষেধাজ্ঞা দেওয়া হয় দেশগুলোর উপর দিয়ে কাতারে আসা যাওয়া করা অন্য দেশের পণ্য ও যাত্রী পরিবহনেও। অর্থাৎ রীতিমতো একঘরে করে ফেলা হয় কাতারকে। এতে হঠাৎ করে মারাত্মক বিপাকে পড়ে যায় আমদানি নির্ভর দেশটি। রাতারাতি দেখা দেয় খাদ্য স্বল্পতা। তবে এত কিছুর পরও নতি স্বীকার করেনি কাতার। কয়েক বছরের মধ্যেই প্রতিবেশীদের চাপিয়ে দেওয়া এই সংকটকে সম্পদে পরিণত করে দেশটি। প্রথম দিকে আন্তর্জাতিক আকাশপথ ব্যবহার করে কয়েক গুণ বেশি খরচে খাবার, ঔষধ ও দুগ্ধজাত পণ্যের মতো অতি প্রয়োজনীয় পণ্যগুলো মিত্র দেশ থেকে এনে জরুরি প্রয়োজন মেটানো হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয় দেশেই কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদনের। আর এই পরিকল্পনার অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয় দেশেই দুগ্ধ খামার প্রতিষ্ঠার। শুরু হয় কাতারের রাজধানী দোহা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে উত্তরের এলাকা আল কুরে খামার তৈরির কাজ। খামারের কাজ কিছুটা এগিয়ে এলে অবরোধ আরোপের 36 দিনের মাথায় আমেরিকা থেকে উড়োজাহাজে করে 4000 উন্নত জাতের গাভী নিয়ে আসা হয়। গড়ে তোলা হয় বালাতনা ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। পরবর্তীতে জাহাজে করে নিয়ে আসা হয় আরও 10,000 গরু। একে একে গড়ে তোলা হয় দুগ্ধ গাভী পালনের 40টি ইউনিট। 4,000 গাভী নিয়ে যাত্রা শুরু করা বালাতনা দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ প্লান্ট এখন প্রায় 1,600 কর্মীর তত্ত্বাবধানে 24,000 গরুর বিশাল এক সাম্রাজ্য। আর এভাবেই বালাতনার হাত ধরে বদলে যেতে থাকে কাতারের দুধের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। এখন শুধু বালাতনা প্লান্টেই দিনে 500 টনেরও বেশি দুধ উৎপাদন হয়। এই দুধ থেকে তৈরি করা হয় 250 রকমের দুগ্ধজাত পণ্য। বর্তমানে বালাতনা ডেইরি ফার্ম একাই কাতারের প্রয়োজনীয় দুগ্ধ চাহিদার 95% পূরণ করে। বালাতনার শাখা প্লান্টগুলো একটি অন্যটি থেকে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত। এর কোনোটিতে গরুর দুধ সংগ্রহ করা হয়, আবার কোনোটিতে তা প্রক্রিয়াকরণ করা হয়। মূল প্লান্টটিতে আছে একটি মনোরম পার্ক, যেখানে হাজার হাজার গাড়ি পার্ক করে রাখা যায়। প্লান্টটিতে একটি পরিদর্শন হল রুম রয়েছে, যেটি সবার জন্য উন্মুক্ত। হল রুমটি থেকে নিচে তাকালে দেখা যায় একটি মিল্কিং ফার্মারে একসঙ্গে শত শত গাভী থেকে স্বয়ংক্রিয় উপায়ে দুধ সংগ্রহ করা হচ্ছে। এক একটি গাভী 2 দফায় দিনে 30 থেকে 40 লিটার পর্যন্ত দুধ দেয়। গাভীর পাশাপাশি এখানে আছে দুধ উৎপাদনশীল 5,000 ছাগল। আর এইসব পশুর খাদ্য চাহিদা মেটাতে এখানে স্থাপন করা হয়েছে একটি ফিড মিল, যেটি দিনে 100 টন পশু খাদ্য উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ খাদ্য সরবরাহ থেকে শুরু করে দুধ দোহন, দুধ থেকে পণ্য উৎপাদন ও বিপণন সবকিছুই করা হয় প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে। সব মিলিয়ে এই এক বিশাল কর্মযজ্ঞ। বর্তমানে বালাতনা ফুড ইন্ডাস্ট্রিজ মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ডেইরি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। গত অর্থবছরে প্রতিষ্ঠানটি পণ্য বিক্রি বাবদ প্রায় $300 মিলিয়ন সমপরিমাণ রাজস্ব আহরণ করেছে। সবশেষে বলতে হয়, কাতারকে চাপে ফেলতে সৌদি জোট দেশটির উপর যে অন্যায্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটি কাতারকে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণই করেছে তা নয়, বরং এর ফলে দেশটি এখন দুগ্ধজাত পণ্যের রপ্তানিকারকও হয়ে উঠেছে। বর্তমানে ওমান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই বালাতনা গ্রুপের দুগ্ধপণ্য রপ্তানি হয়। সম্প্রতি মালয়েশিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগে প্লান্ট স্থাপন করে এর বাজার সম্প্রসারণে একটি চুক্তিও সম্পন্ন করেছে কাতারের নবীন কিন্তু উদীয়মান এই ডেইরি জায়ান্টটি। মোট কথা, যে দেশকে অবরোধ দিয়ে প্রায় অচল করে দেওয়া হয়েছিল, আমদানি না করলে যে দেশের দুধ ও দুগ্ধজাত পণ্য পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, সেই দেশটির সব প্রতিবন্ধকতাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে এই খাতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছে।
বলা যায় সংকটকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় তার এক উৎকৃষ্ট উদাহরণ কাতার।